প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকালে পাম এভিনিউর ফ্ল্যাটে তার জীবনাবসান ঘটে। বুদ্ধদেববাবু চলে যাওয়াতে নানা মনি, নানা মত, নানা আলোচনা চলছে। তিনি কেমন ছিলেন, রাজনৈতিক নেতা হিসেবে তিনি কেমন ছিলেন, ব্যক্তি মানুষ হিসাবে কেমন ছিলেন ইত্যাদি নানা প্রশ্ন, নানা আলোচনা চলছে। অনেকেই স্মৃতি রোমান্তন করছেন। কিন্তু আমার চোখে বুদ্ধদেব বাবু কেমন ছিল যদি বলতে হয়, তাহলে আমি প্রথমেই বলবো যে বুদ্ধদেব বাবু একজন অত্যন্ত সৎ এবং নীতিবান মানুষ ছিলেন, নির্লোভ মানুষ ছিলেন। রাজনৈতিক নেতা হিসাবে তার অনেক দুর্বলতা থাকলেও মানুষ হিসাবে তার কোনো তুলনা ছিল না। যতটা কাছ থেকে তাকে দেখেছি, তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যেটা আমার মনে হয়েছে, আজকের এই রাজনীতিতে বুদ্ধদেব বাবু বেমানান ছিলেন। তার প্রথম কারণ সেটা হচ্ছে বুদ্ধদেব বাবু আসলে কিন্তু সেই ধরনের রাজনীতিবিদ নয় যে যেন তেন প্রকারে তার কাছে জয়টাই শেষ কথা হয়। আসলে দু ধরনের রাজনৈতিক নেতা রয়েছেন। একজন হচ্ছেন মেঠো নেতা, যাদেরকে জননেতা বলা হয়। মানুষের পালস তারা বোঝেন, হাটে মাঠে ঘাটে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ প্রত্যেকের সঙ্গে তাদের নারীর সম্পর্ক থাকে। তারা জানে যে বাস্তবটা কী। যেমন ছিলেন সিপিআইএমের প্রয়াত সুভাষ চক্রবর্তী। কিন্তু বুদ্ধদেব বাবু ছিলেন একজন চিন্তাশীল, মননশীল মানুষ। রাজনৈতিক প্রাজ্ঞতা তার থাকলেও সেটা বাস্তবসম্মত ছিল না। প্রত্যেকটি ক্ষেত্রে সেটা বারবার করে প্রমাণিত হয়েছে। 2001 থেকে 2011 তার এই টানা 10 বছরের যে মুখ্যমন্ত্রিত্ব কাল, সেদিকে যদি তাকিয়ে আমরা আলোচনা করি তাহলে দেখব যে রাজনৈতিক বাস্তবতা নিয়ে বারবার তার দুর্বলতা ফুটে উঠেছে, যে কারণে প্রতি মুহূর্তে দলের সঙ্গে তার দ্বন্দ্ব হয়েছে। প্রতি মুহূর্তে তাকে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু এই রাজনৈতিক প্রাজ্ঞতা বা কোনো কাজের জন্য পরবর্তীকালে ক্ষমা চাওয়া আমরা ভুলেও কিন্তু যেটা জ্যোতিবাবুর মুখে আমরা দেখিনি বা জ্যোতিবাবুর মুখ থেকে কখনো শুনিনি। অত্যন্ত বাস্তববাদী এবং প্রখর রাজনৈতিক বুদ্ধিসম্পন্ন ছিলেন জ্যোতিবাবু। তিনি যে কথাটা একবার বলতেন, তারপরে কিন্তু সেই কথার কখনো নড়চড় হয়নি। যে সিদ্ধান্ত নিতেন, সেই সিদ্ধান্তে তিনি অটল থাকতেন। ঠিক এখানেই তফাৎ বুদ্ধদেব বাবু। তিনি অত্যন্ত স্পর্শকাতর ছিলেন, যে কারণে কোনো কাজ করার পরে তার যদি মনে হতো যে এটা করা ঠিক হয়নি, সঙ্গে সঙ্গে তিনি সেটা ভুল স্বীকার করে নিতেন। আসলে ভুল স্বীকারটা তিনি কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসেবে করতেন না, তিনি করতেন একজন অত্যন্ত ভালো মানুষ হিসাবে, একজন মননশীল মানুষ হিসাবে। তিনি মনে করতেন যে যদি ভুল হয় তাহলে ক্ষমা চেয়ে নেওয়াটার মধ্যে সবথেকে বড় যেটা সামনে আসে সেটা হচ্ছে তার সততা এবং তার দৃঢ়তা। অপরাধ এবং ক্ষমা, অন্যায় করে যদি ক্ষমা চাওয়া বা সেটা স্বীকার করা যায়, তাহলে তার চাইতে বেশি দৃঢ়তা বা সততা আর কিছু হতে পারে না। আর ঠিক এখানে অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে তার তফাৎ ছিল। তিনি কথার মার প্যাঁচ দেখাতেন না। তিনি অনেক চিন্তাশীল মানুষ ছিলেন, অনেক দূরেরটা তিনি দেখতে পারতেন। কিন্তু তার দেখাটার সঙ্গে বাস্তব যে রাজনীতি আজকের যুগে, সেই রাজনীতির সঙ্গে কোথাও একটা ফারাক তৈরি হয়ে গেছিল, দূরত্ব তৈরি হয়ে গেছিল, যে কারণে তিনি দলের কর্মকাণ্ডে বা দলের নেতাদের কর্মকাণ্ডে তিনি বিরক্ত হয়েছিলেন, তিনি মুখ ঘুরিয়েছিলেন। আমি অন্ততপক্ষে যতটুকু জানি, তিনি বেশ কয়েকবার তিনি মুখ্যমন্ত্রিত্ব পদ থেকে তিনি পদত্যাগ করার জন্য তিনি দলের কাছে জানিয়েছিলেন, কিন্তু দল থেকে ক্ষান্ত করেছিলেন এই কারণে যে যদি বুদ্ধবাবু পদত্যাগ করেন তাহলে গোটা দলটায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এবং তার পরাজয়ের পর আমরা সেটা দেখলাম যে সিপিআইএমের মতো একটি সংগঠিত দলের বুদ্ধদেব বাবু ঠিক কোন জায়গাটায় তিনি ছিলেন। তার এই বাস্তবতা এবং তার এই দর্শনের সঙ্গে কোথাও মিল হচ্ছিল না দলের অনেকের সঙ্গে। বারবার তার সঙ্গে সুভাষ চক্রবর্তী একটা দ্বন্দ্ব বেঁধেছিল, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে অন্যান্য নেতাদের সঙ্গেও তার দ্বন্দ্ব বেঁধেছিল। যেভাবে ভোট করা হয়
যেভাবে মানুষ গণতন্ত্রের তাদের অধিকার প্রয়োগ করে, সেই ব্যবস্থাপনা নিয়েও তার মধ্যে কিন্তু একটা দলের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল, সেটা সবাই জানে, আমরা দেখেছি সেটা। এখানেই তফাৎ বুদ্ধবাবুর সঙ্গে অন্যান্য নেতাদের। তিনি স্বগঠিত মানুষ নন। মানুষ তাকে আজকে তার চলে যাওয়ার পরে অন্তত 2011 থেকে 2024, এই যে 13টা বছর, লম্বা 13টা বছর আমরা তাকে ফিল করেছি, মানুষ তাকে ফিল করেছে। সাধারণ মানুষ বলছে যে একটা অসাধারণ একটি মানুষ ছিলেন তিনি। রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, তার অনেক ভুল থাকতে পারে, কিন্তু একজন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য খুঁজে পাওয়া খুব মুশকিল আজকের দিনে। আগামী দিনে সিপিআইএমের পার্টি দল আবার ক্ষমতায় আসতে পারবে কি না সেটা তো গবেষণার বিষয়, কিন্তু আজ থেকে আরও 20 বছর পরে যারা সিপিএম পার্টি করবে, যে সমস্ত তরুণ নেতারা পার্টিতে আসছেন, দীপশিতা, সৃঞ্জয়, আরও অনেকের মতো যারা আসছেন, মীনাক্ষী, আরও অনেকের মতো যারা সিপিএম পার্টিতে নতুন প্রজন্ম যারা আসছেন, তাদের সামনে ধ্রুবতারার মতো বুদ্ধদেববাবু জল করবে। অনেক তারার মধ্যে তিনি ধ্রুবতারা হয়ে থাকবেন। তারা গর্ব করে বলতে পারবেন যে এমন একজন নেতা আমাদের ছিল, যে আমৃত্যু তিনি কখনো অন্যায়, কখনো অসততার সঙ্গে তিনি আপোষ করেননি। বহু লোভ তিনি নিবারণ করেছেন, এমনকি পদ্মভূষণ পর্যন্ত তিনি প্রত্যাখ্যান করেছেন। রাজ্য সরকারের তরফ থেকে বারবার তাকে ভালো চিকিৎসা, সুচিকিৎসা দেওয়ার জন্য তাকে আবেদন করলেও তিনি একেবারে বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছেন। পাম এভিনিউর 800 স্কয়ার ফুটের মধ্যেই মানুষটির জীবনাবসান ঘটল। পাম এভিনিউর ঘর জুড়ে শুধু তার বই আর বই। সৃষ্টিশীল মানুষ, নাটক, গান চর্চা করতেন, সাহিত্য চর্চা করতেন। সুকান্ত চট্টোপাধ্যায়ের ভাইপোতো, সুকান্ত ভট্টাচার্যের ভাইপোতো, তাই বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক সেরকমই কাকার মতো কিছু রেখে গেলেন তার স্মৃতিচিহ্ন। আগামী দিনে সিপিআইএমের যে আলোচনা হবে, সিপিআইএমের যে পথ নির্দেশক হবে, তাতে বুদ্ধবাবু অবশ্যই থাকবেন। কারণ আর যাই হোক, সিপিআইএমের শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি সারা জীবন সাদা কাপড়ে এক ফোঁটা কালির দাগ তিনি লাগাতে দেননি।